প্যান্ডেল চালিত রিস্কাওয়ালারা এরা শাহবাগে আন্দোলন করছেন, আপনারা মানবতা লঙ্ঘন করছেন। এটা আপনাদের মোটে উচিত হয় না। আর যারা করছেন আমি মিডিয়ার মাধ্যমে বলবো তারা এটা প্রত্যাহার করেন, তারা দেশ ও জাতির কাছে ক্ষমা চান। আপনাদের এটা অন্যায় হয়েছে, এটা আপনারা যেভাবে করেছেন প্রকাশ্যে, এটার জন্য আপনার প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। ক্ষমা চেয়ে আপনার দেশ ও জাতির পাশে দাঁড়ান। আমাদের এই যে বর্তমানে যে একটা দুর্যোগ চলছে, এই দুর্যোগটা ইনশাআল্লাহ বেশি দিন থাকবে না। সময় সবসময় একরকম থাকে না, এক মেঘে শীত যায় না। এটা আমাদের মুরব্বীদের এবং আমাদের বাংলার একটা প্রবাদ আছে। তো এখন আমাদের যে বর্তমান পরিস্থিতিটা চলছে, প্রায় 16-17 বছর আমরা শোষণ হয়েছি। আমাদের আজকে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে এর মাথা তো 1,07,000 টাকা করে ঋণের বোঝা আছে। তো এই সময়টাতে আমরা যদি যে একটা দুর্যোগের মধ্যে পড়েছি, এই সময় যদি আমরা আন্দোলন করি, এই সময় যদি আমরা দাবি দাবা নিয়ে দেশের মানুষের যে পরিস্থিতি হয়েছে এর ভিতরে যদি আমরা বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করি, তাহলে তো এটা দেশ ও জাতির জন্য শত্রু। যেমন মানবতা বিরোধী আমাদের 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যারা রাজাকার ছিল, যারা আলবদর বাহিনী ছিল, যারা এই কাজগুলো করেছে, আমি তো মনে করি বর্তমান যারা এসব করছে তারা তাদের মতো সমান অপরাধী। ইতিহাসে বাংলাদেশের 53 বছর স্বাধীনতার সার্বভৌম ইতিহাসের মধ্যে আমরা কখনো দেখি নাই যে সরাসরি সচিবালয় ঘেরা কোনো কর্মসূচি হয়েছে। আপনারা জানেন কিনা সাংবাদিক ভাইরা, আমার জানা নাই। তো এখন যারা এটা করেছে আমি দেখেছি যে আমাদের উপদেষ্টা নাহিদ এবং আসিফ তাদেরকে অবরুদ্ধ করে রেখেছিল। এটা কোনো বহির্বিশ্বের কোনো ইন্ধন হতে পারে, বা যারা স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যে তার চরম অধঃপতন হয়েছে, তার চরমভাবে পরাজয় হয়েছে, সে ওটার কোনো প্রতিশোধ নেওয়ার জন্য ছাত্র আন্দোলনের মাধ্যমে যে হয়েছে ওই ছাত্র জনতাকে ক্ষতি করার জন্য, এবং যারা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা আছে তাদেরকে কোনো একটা বেকায়দায় ফেলে বা তাদের প্রাণনাশের কোনো একটা চেষ্টা করার উদ্দেশ্যে তারা এগুলো করেছে। নাইলে এরকম করার কোনো মানে হয় না। তারা দেখবেন 7টা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিল। আমিও গিয়েছি তাদের সাথে কথা বলেছিলাম, আমিও তাদের সাথে গিয়েছি, তাদের সাথে কথা বলেছি। কথা বলার পর বলেছে যে এখন আপনাদের এই দাবি দেওয়ার সময় না, এরপর আমরা যে দাবি নিয়ে আসছেন আমরা মেনে নিচ্ছি এটা যৌক্তিকভাবে, পরে এটা আমরা সমাধান করবো। তারা হচ্ছে লিখিত, এই একটা সময় কি লিখিত দেওয়ার সময়, এই একটা সময় কি আমরা গেজেট পাস করার সময়, তারা এটা করেছে। এরপরও তারা বলছে আমরা চলে যাব। পরে অনেকেরা দেখলাম চলে গেছে। পরে কিছুক্ষণ পরে প্রায় বেশি না, হয়তো 15-20 মিনিট সামথিং সময় এর ভিতরে তারা দেখলাম চলে আসছে। এবং আমাদের কিছু ছাত্র যারা ভলান্টিয়ার আছে বা যারা বিভিন্নভাবে আমাদের এই ত্রাণ কার্যক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় টিসিতে আসছে বা মিউজিয়ামে যাচ্ছে, তাদের আনাগোনাতে অসুবিধা করছে। আমার নিজেরও ব্যক্তিগতভাবে আমি ত্রাণ তহবিল নিয়ে আসছি, আমাকেও তারা 2বার করে আমার গাড়ি অ্যাটাক করেছিল। তো আমি বললাম যে এগুলো তো ত্রাণ যাচ্ছে অসহায় মানুষের জন্য, এগুলো তো আপনিও থাকতে পারতেন না, আপনার বাবা থাকতে পারতো, আপনার মা থাকতে পারতো। যারা আনসার বাহিনী চাকরি করে তাদের সবার বাড়ি কি ঢাকাতে? তাদের সবার বাড়ি ঢাকাতে? আপনাদের বাড়ি তো কুমিল্লা হইতে পারে, আপনার বাড়ি তো সুনামগঞ্জ হইতে পারে, আপনার বাড়ি তো লক্ষ্মীপুর জেলাতে হইতে পারে, আপনার বাড়ি তো ফেনীতে হইতে পারে, আপনার বাড়ি তো কুমিল্লা বুড়িচং হইতে পারে, সুনামগঞ্জ হইতে পারে। তাহলে আপনারা কেন এই বিশৃঙ্খলা করছেন? এই যে তা নিয়ে যাচ্ছি, আপনারা কেন বাধা দিচ্ছেন? পরে এরা কয়েকজন আমার সাথে উগ্র ব্যবহার করেছে, খুবই খারাপ ব্যবহার করেছে। তো এই যে তাদের যে আচরণগুলো দেখলাম, এগুলা মোটেই ভালো লক্ষণ মনে হয় না আমার কাছে। যতটুকু আমি বুঝতে পেরেছি তারা কোনো বিশেষ মহলের ইন্ধনে এসেছিল আমাদের বর্তমান যে পরিস্থিতি আমরা পড়েছি তা আরও বাড়িয়ে দেওয়ার জন্য, আমাদের দুর্ভোগটা আরও বাড়িয়ে দেওয়ার জন্য। যেমন একটা কথা আছে যে কাটা গায়ে লবণের ছিটা, তারা আমাদের কাটা গায়ে লবণের ছিটা দেওয়ার জন্য আসছিল, আমাদেরকে বেকায়দায় ফেলানোর জন্য।